গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে। ঠিক তখনই তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও যেন হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না, তাই তারা তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের ওই সঙ্গী, যার নাম মার্ক, সে হয়তো মারা গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পরের দৃশ্যে দেখা যায় যে মার্ক এখনো বেঁচে রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে প্রচণ্ড ধারালো কিছু ঢুকে গেছিল, যেটা সে অনেক কষ্টে বের করে। তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে পৌঁছায় সে, যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল, যেটার ভিতরে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো মহাকর্ষ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানত যে এর পরের প্রজেক্টে 4 বছর পরে আবার মঙ্গল গ্রহের লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কি করে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এরপর সে শেল্টারে রাখা খাবারের মধ্যে থেকে সে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে। আর তা করতে গেলে জল এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ারও দরকার আছে, যার কোনো অস্তিত্বই নেই এই গ্রহে। তবুও সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া আর্টিফিশিয়ালভাবে তৈরি করে। আর এবার তার জলের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে জল ছিল না, শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো জলই ছিল। কিন্তু সে জানত যে জল কিভাবে বানাতে হয়। প্রয়োজনীয় সমস্ত উপকরণই তার কাছে জোগাড় ছিল। তাই সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর চেষ্টা করে, যার ফলে সেখানে এক ভয়ানক বিস্ফোরণ হয়। যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ ঠিকই নিয়েছিল, কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছিল। কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয়। সেখানে বাষ্পরূপী বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু জলের প্রয়োজন ছিল তা সে পেয়ে যায়। আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয়, যেটা দেখে মার্ক তো ভীষণ খুশি হয়। ওদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন এক অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল তা সেখান থেকে সরিয়ে আর এক জায়গায় রাখা হয়েছে। আসলে ওগুলো ছিল কিছু সোলার প্যানেল, যা মার্ক তার প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এরপর সেই অপারেটর এই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায় এবং তারাও বুঝে যায় যে সেখানে মার্ক এখনো বেঁচে আছে। এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণায় মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছতে বেশ কয়েক মাস সময় লাগবে। আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবারের সংগ্রহ নেই। ইতিমধ্যেই 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। সে হিসেব করতে থাকে যে 4 বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি সেখানে পাঠানো হবে তা মার্কের লোকেশন থেকে আরও 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্ককে তার আগেই সেই লোকেশনে পৌঁছতে হবে এবং সেখানে পৌঁছতে তার মোট 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটা রয়েছে তাতে সে একদিনে বেশি দূরে যেতে পারবে না। গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে। ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছিল, আর এর সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট 3 মাস সময় লাগবে। আর মহাকাশ যানটিকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছতে আরও 9 মাস সময় লাগবে, অর্থাৎ মোট 1 বছর সময় লাগবে। ওদিকে মঙ্গলে মার্কের আরও 48টা দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বড় করতে সফল হয়, যা কিনা সে নিজেও ভাবতে পারেনি। মার্ক যা আশা করেছিল তার থেকে সে অনেক বেশি ফসল ফলাতে সফল হয়। এবার সে সব আলু তুলে নেয় এবং বেছে বেছে যে আলুগুলো ছোট ছিল সেগুলো আবার লাগিয়ে দেয়। কিন্তু শুধুমাত্র আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে? মানুষের শরীরের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে। তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামে যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। সে জানত যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। ওই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজটিতে মার্ক লিখে রেখেছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছচ্ছে, আর দুপাশের দুটো কাগজের একটিতে লিখেছিল হ্যাঁ আর অন্যটিতে না। এর কিছুক্ষণ পরই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটির দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দে
আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এবার কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর প্রস্তুতি করছে। আর তারা মার্ককে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের, অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গেছিল, তারা তাদের মহাকাশযানে রয়েছে এখনও, তারা পৃথিবীতে পৌঁছয়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো। কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনও জীবিত আছে। এটা শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে কষ্টও পায়, কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসছে। যাই হোক, এবার মার্কও বেশ খুশি। সে একটি ক্যামেরায় তার চাষ করা আলুর ফসলের ভিডিও রেকর্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন যেখানে মার্ক আলুর চাষ করেছিল সেখানে এক বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে আর দ্বিতীয়বার ওখানে আলুর চাষ করা সম্ভব না। কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া সেখানে তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এবার মার্ক হিসেব করে দেখে যে তার কাছে খাওয়ার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে সে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে মার্ককে বলা হয় যে এখন থেকে তোমার যতটা সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য, কারণ এখান থেকে তোমার জন্য যে খাবার দাবার পাঠানো হচ্ছে সেটা তোমার পর্যন্ত পৌঁছানো অবধি যে করেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। আর মার্কও ঠিক তাই করে। সে একদিনে 3 বেলায় যে খাবার খেত তার 1 বেলার খাবার ভাগ করে 3 বেলা ধরে খেতে শুরু করে। আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্কের জন্য একটি স্পেসশিপে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়েই ধ্বংস হয়ে যায়। আর এই কারণে আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এবার আর মার্কের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা আর মাকে দেবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা থাকে যে মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে অনেক দক্ষ। আর সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পিছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান। তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। আর এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। ওদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিক কাজ করা আর একটা ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আর একটা সহজ পদ্ধতি বলে। সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে, ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেব আর স্লিং শটের মাধ্যমে ওই স্পেসশিপটিকে আবার পুনরায় মঙ্গলের দিকে ঘুরিয়ে দেব। এই স্লিং শট কথার অর্থ হল গ্র্যাভিটেশনাল পুল, যার দ্বারা যে কোনো স্পেসশিপকে মহাকর্ষ শক্তির ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায়। রিচ এবার বলে যে যখন এরা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা যেন মঙ্গল গ্রহে ল্যান্ড না করে, কারণ তাতে ওদের স্পেসশিপের জ্বালানি শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে একা একাই মঙ্গল গ্রহের মহাকর্ষ শক্তির বাইরে আসতে হবে। MAV নামে একটি মহাকাশ যান যা কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা রয়েছে, সেটা নিয়েই মার্ককে মঙ্গল গ্রহের মহাকর্ষ শক্তির বাইরে বেরোতে হবে আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্ককে টেনে নেওয়া হবে। কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত সহজ নয়। রিচ নামে এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরও 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যেই মার্কের কাছে পৌঁছে যাবে। তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মহাকর্ষ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরও 533 দিন বেড়ে যাবে। এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না, কারণ তারা শুধুমাত্র মার্কের জীবন বাঁচানোর জন্য তাদের 5 জন অ্যাস্ট্রোনটের জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। ওদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল আর ঝড় আসার জন্য তারা সেটা কমপ্লিট করতে পারেনি, এখন মার্ক সেই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে। ওদিকে রিচ নামের সেই ছেলেটা যে স্লিংশটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল, সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনও মহাকাশযানে করে পৃথিবীর দিকে ফিরছিল। আর এবার ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। আর নাসা কর্মীরা যখন দেখে যে এই 5 জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা
বুঝতে পারে যে এরা মার্ককে উদ্ধার করার জন্য যাচ্ছে, তাই এবার নাসা থেকেও মার্কের প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবার সেই স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দেয়। আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে। ওদিকে মঙ্গল গ্রহে মার্ক সেই এমএভি নামের ছোট মহাকাশযানটির দিকে এগোতে শুরু করে। সে জানে যে এই স্পেসশিপটি দ্বারা কোনোদিনই পৃথিবীতে পৌঁছানো যাবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মহাকর্ষ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে। আর সে পর্যন্ত পৌঁছে হার্মিসের দেখা পেলেই হবে। হার্মিস হচ্ছে সেই স্পেসশিপটি যাতে করে মার্ক তার 5 জন সাথীর সঙ্গে এখানে এসেছিল, আর এখন তার ওই 5 জন সাথী ওই স্পেসশিপটিতেই তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে আসছে। মার্ক এবার 90 দিন পরে সেই এমএভি নামের ছোট মহাকাশযানটির কাছে পৌঁছায়, আর তারপর মার্ক দেখে যে ওই মহাকাশযানে যে পরিমাণে সলিড ফুয়েল ছিল তাতে সে মঙ্গল গ্রহের মহাকর্ষ শক্তির অর্ধেকটাও যেতে পারবে না। তাই এবার মার্ক ওই মহাকাশযানের ওজন কমানোর জন্য তার মধ্যে থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দিতে থাকে, কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবিটের বাইরে বেরোতেই হবে। তা না হলে যদি ওই 5 জন অ্যাস্ট্রোনট ভুল করে একবার মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল শেষ হয়ে যাবে, যার কারণে তারা আর কেউই কোনোদিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তাই মার্ক অসম্ভব এবং বিপজ্জনক একটি ঝুঁকি নেয় মহাকাশযানটি চালু করার জন্য। সারা বিশ্বের লোকের নজর এখন এই মিশনটির দিকে। মার্ক এবার তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে, আর এবার মার্কের স্পেসশিপটি মহাকাশে উঠতে শুরু করে। আর মার্কের ওই 5 জন অ্যাস্ট্রোনট সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপে অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয় তাতে মার্ক অজ্ঞান হয়ে যায়। সেই কারণে ওই 5 জনের সঙ্গে মার্কের যোগাযোগ হয় না। তবে কিছুক্ষণ পরে যখন মার্কের জ্ঞান ফেরে তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয়, আর এরপর সবার মন খুশিতে ভরে যায়। কিন্তু এরপর আর এক বিপদ দেখা দেয়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারে না। তাই মার্ক তখন বলে, আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমার এই স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার স্পেস স্যুটে একটা ফুটো করে হাওয়ার প্রেশার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। কিন্তু মার্কের ওই 5 জন সঙ্গী তাকে এই কাজ করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপটিও প্রচণ্ড গতিতে রয়েছে। তাই তারা একটা বম্ব ব্লাস্ট করে তাদের স্পেসশিপের একটা অংশ উড়িয়ে দেয়, এবং তার ফলে ওদের স্পেসশিপটির গতি কমে যায়। আর এবার তারা স্বচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে ভেসে এগিয়ে আসছে। তারপর ওই স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে। কিন্তু ওই ফ্লাইং চেয়ারটি যে দড়ি দিয়ে বাঁধা ছিল কিছু দূর যাওয়ার পরই সেই দড়ি শেষ হয়ে যায়, আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু মার্ক ঠিক সেই কাজটিই করে যা সে একটু আগে বলেছিল। সে তার স্পেস স্যুটে একটা ফুটো করে ফেলে আর তার স্পেসশিপ থেকে বেরিয়ে যায়, এবং হাওয়ার প্রেশার তৈরি করে কমান্ডারের দিকে এগোতে থাকে। এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায়। কিন্তু যে দড়িতে কমান্ডারের চেয়ার বাঁধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে, আর অবশেষে মার্ক তার পুরনো সাথী এবং পুরনো স্পেসশিপে পৌঁছাতে সফল হয়, যে স্পেসশিপে করে সে এই মঙ্গল গ্রহে এসেছিল। এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।